আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেড়াতে এসেছিলাম সিলেটে। এখানে দুটো রিসোর্টে বেড়াবার জন্য এসেছি। তো আজকে সারাটা দিন খুব মজা করেই কাটলো। প্যালেস রিসেট এবং দোসাই রিসোর্ট দুটো বেড়াবো এবং পাশাপাশি পাথর সাপ্লাই নিয়ে মিটিং করব দুজন বড় কন্ট্রাক্টরের সঙ্গে। আর এক ভদ্রলোক তিনি একটি নতুন রিসোর্ট করতে চাচ্ছেন। তার বড় একটি জমি রয়েছে। এই ভদ্রলোকের সাথে একটা মিটিং করবো আর কি। তো একই সাথে বেড়ানো এবং কাজ দুটো বিষয়কে সামনে রেখে সিলেটে এসেছি। তো ফাঁকে হঠাৎ করে আমার কয়েকজন শিক্ষার্থী ফোন করলেন যে বহুদিন ধরে আপনি প্রায় 15-20 দিন হয়ে গেল আপনি নতুন আবৃত্তি বা সংবাদ পাঠের যে ক্লাস বা কর্মশালার নতুন ক্লাস করছেন না। তো আমার মনে হলো ঠিক আছে, যেহেতু রিল্যাক্স মোডে আছি, আজকেই কেন নয়, ভাবলাম তাহলে ঠিক আছে চতুর্থ ক্লাসটা হয়ে যাক। 3টা ক্লাস করিয়েছি এর আগে, আপনারা জানেন। সেখানে আপনারা পজ, প্রজেকশন, উচ্চারণ, ছাড়া ধরা কিছু বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন। আজকে চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ক্লাসে আমরা শিখব বিশেষ কিছু শব্দ, যে শব্দগুলো আমরা যখন লিখি একভাবে, কিন্তু যখন বলি তখন উচ্চারণের সময় সেটা ভিন্নতর হয়ে যায়। এই ভিন্নতাটা কেন আসে এবং এর পেছনে ব্যাকরণটা কি, কোন শব্দটাকে আমরা কিভাবে উচ্চারণ করব, বিশেষ কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আজকে আলোচনা করব। যেমন আমরা বলে থাকি তিনি অত্যন্ত মেধাবী। এই যে শব্দটা বললাম, লাইনটা বললাম, এই লাইনটা বলার মধ্যে কিন্তু আমাদের উচ্চারণ ভুল হয়েছে। কি বলেছি? তিনি অত্যন্ত মেধাবী। কোথায় ভুলটা হলো? অত্যন্ত শব্দটা উচ্চারণ করতে গিয়ে ভুল হয়ে গেছে। তাহলে শুদ্ধ উচ্চারণটা কি হবে? শুদ্ধ উচ্চারণটা হবে অত্যন্ত। অত্যন্ত নয়, অ শব্দটি লেখার সময় আমরা লিখব অ, তয় জ ফালা, নয় তয়, মানে অত্যন্ত। লেখার সময় লিখব অত্যন্ত, কিন্তু বলার সময় বলতে হবে অত্যন্ত। এই বিষয়টা কি এবং এর পেছনে গ্রামারটা কি, আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই। মূলত 4 থেকে 5টা সূত্র যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু আমাদের কোথায় অকে ও এর মতো উচ্চারণ করতে হবে সেটা নিয়ে বিপাকে পড়তে হবে না। তাহলে চলুন জেনে নিই যে আসলে সূত্রগুলো কি কি। খুব কঠিন কিছু নয়, আমাদেরকে একটু সজাগ থাকতে হবে, একটু সচেতন থাকতে হবে, কয়েকবার ভিডিওটা দেখতে হবে, খাতায় বা কলমে একটু টুকে রাখতে হবে, নতুবা ভিডিওতে আমি বানানগুলোকে ভেঙে ভেঙে লিখে দিব, এডিট করে দিব, এডিটের টেক্সট যুক্ত করে দিব। সেই জিনিসগুলো স্ক্রিনশট দিয়ে মোবাইল ফোনে বা কম্পিউটারে রেখে দিতে হবে এবং এটা বেশ কয়েকদিন প্র্যাকটিস করলে, 5, 7, 10 দিন, 15 দিন প্র্যাকটিস করলে আশা করি এটা মাথার ভেতর গেঁথে যাবে। আর সেক্ষেত্রে আর ভুল ত্রুটি হবার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আসি যে অকে কখন আমরা ও হিসেবে উচ্চারণ করব। শুধু যে অত্যন্ত শব্দটা আমরা লিখব অত্যন্ত, উচ্চারণ করব অত্যন্ত, তা নয়। একই রকম শব্দ কিন্তু আমাদের রয়েছে, যেমন আমরা লিখব অন্য কিন্তু বলবো অন্য, আমরা লিখব অত্যাচার কিন্তু বলবো অত্যাচার,
আমরা লিখব অধ্যাপক, কিন্তু বলার সময় বলবো অধ্যাপক। এরকম আরও কিছু কিছু শব্দ রয়েছে, যেমন লিখব অভ্যাগত, কিন্তু বলবো কিন্তু অভ্যাগত। লিখব অভ্যাস, বলবো অভ্যাস। এটা কেন হচ্ছে? এর আগে আমাদেরকে একটু জানতে হবে যে অ এর প্রায়োগিক বাস্তবতার জায়গাটা কি। অ দুই রকমভাবে উচ্চারিত হয়, অক্ষরের সঙ্গে বা বর্ণমালার সঙ্গে, বর্ণমালার মাধ্যমে। একটা হচ্ছে স্বাধীন অ, আরেকটা হচ্ছে ব্যঞ্জন বর্ণে যুক্ত অ। যেমন আমি যখন বলবো অমিত শব্দটি, এখানে সরাসরি অ শব্দটি কিন্তু স্বাধীনভাবে এখানে তার জায়গাটি অধিকার করে আছে। কিন্তু আমি যখন বলবো প, বলবো ক, বলবো চ, বলবো ছ, বলবো ব, বলবো ভ, খেয়াল করলে দেখা যাবে প্রতিটি অক্ষরের সঙ্গে ব্যঞ্জন বর্ণের ভেতরে অদৃশ্যে লুকায়িত আছে অ, ব্যঞ্জন বর্ণে লুকায়িত আছে অ অক্ষরটি। অর্থাৎ প্রতিটি ব্যঞ্জন, এই যেই অক্ষরগুলো যে অক্ষরগুলো আমি উচ্চারণ করলাম, তার প্রতিটি অক্ষরের সঙ্গে অদৃশ্যে লুকায়িত আছে অবর্ণটি। কিভাবে? ক অ, ক যোগ অ, খ যোগ অ, প যোগ অ। তার মানে হচ্ছে অ যখন স্বাধীনভাবে বসবে এবং অ যখন কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যখন সে অদৃশ্যে যুক্ত থাকবে, তখন এরপরে কি কি অক্ষরগুলো বসলে এর চরিত্র বদলে যাবে, অকে ও এর মতো উচ্চারণ করতে হবে, সেটাই হচ্ছে আলোচনার বিষয়। অস্বাধীনভাবে বসুক অথবা ব্যঞ্জন বর্ণের সাথে অদৃশ্যে বিরাজমান থাকুক, অ এর পর যদি জ ফলা কোনো অক্ষরে ব্যবহৃত হয়, তখন সাধারণত এটা উ হিসেবে উচ্চারিত হয়। যেমন অত্যন্ত, অধ্যাপক, অন্য, অভ্যাস, অত্যাচার, অভ্যাগত, সবগুলো কিন্তু লিখছি অ, কিন্তু উচ্চারণ করার সময় বলছি ও। তাহলে আমরা বুঝে গেলাম, একটা সূত্র আমরা জেনে গেলাম। এখন দ্বিতীয় সূত্রে আমরা আসি। স্বাধীন অ এর পর যদি ক্ষীয় বর্ণমালাটি ব্যবহৃত হয়, তাহলে কিন্তু সাধারণত সেটা উ এর মতো উচ্চারিত হবে। অটা তখন অ থাকবে না, অটা উ হয়ে যাবে। যেমন অক্ষ, লিখছি কিন্তু অক্ষ, বলছি কিন্তু অক্ষ, হ্যাঁ, লিখছি কিন্তু পক্ষ, অথচ বলার সময় বলছি পক্ষ। পয়ের সাথে আমরা একটা ও যুক্ত করে বলছি। ওই যে অ এর পর যদি ক্ষীয় বর্ণমালাটি ব্যবহৃত হয়, তাহলে সেই অটা ও এর মতো হয়ে যায়। অক্ষ, পক্ষ, লক্ষ্য, অক্ষর, অক্ষাংশ সব কিন্তু এই একই সূত্রের ভিতর পড়ে যাচ্ছে। তাহলে মোটামুটি বুঝতে পারলাম যে স্বাধীন অ অথবা ব্যঞ্জন বর্ণে অদৃশ্যে যুক্ত অ প্রথমে থাকলে পরবর্তীতে যদি জ ফলা ব্যবহৃত হয় বা ক্ষীয় ব্যবহৃত হয়, তাহলে অটা ও এর মতো উচ্চারিত হয়। গেল দুটো সূত্র। এবার আসি কিছু অন্যান্য শব্দে। যেমন অনেকেই আমরা বলি তথ্য, ভুল, অসঠিক উচ্চারণ, যদিও লেখার সময়। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্বাধীন অবর্ণের অথবা ব্যঞ্জন বর্ণে অদৃশ্য অবর্ণের পরে যদি জ ফলা থাকে বা ক্ষীয় শব্দটি থাকে, তাহলে সাধারণত অ অক্ষরটি উ এর মতো উচ্চারিত হয়। এইটুকু ক্লিয়ার। এবার আসি, আরও কিছু জরুরি শব্দ আছে। যেমন আমরা বলি অনেক সময় তথ্য,
খালি চোখে তাই দেখা যাচ্ছে, তো থয় জফলা তথ্য, কিন্তু এখানে উচ্চারিত হবে তথ্য। হ্যাঁ, সজ্জা, সজ্জা নয়, সজ্জা। একইভাবে বলছি আমরা, লিখছি আমরা গদ্য, কিন্তু বলবো আমরা সঠিক উচ্চারণ হচ্ছে গদ্য। গদ্য, দয়ের মধ্যে গোদ লিখতে দয়ের নিচে একটা হসন্ত আছে, তারপর দয় ওকার, গদ্য। একইভাবে কন্যা, ধন্য, গণ্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যতটুকু বুঝলাম যে ব্যঞ্জন বর্ণে পরে লুকায়িত অয়ের পরবর্তীতে জফালা থাকলে আমরা কিন্তু সাধারণত অটাকে ও এর মতো উচ্চারিত করব। কিছু শব্দ সামনে তুলে ধরলাম। এই সূত্রটা আমরা এই ধরনের সমস্ত শব্দে কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো। হঠাৎ একটু হয়তো একটু জটিল মনে হবে, একটু কঠিন মনে হবে। আমরা ছোটোকালে বীজগণিত করেছি না, ছোট ছোট সূত্র শিখেছি। হ্যাঁ, একবার শিখে নিলে এবং একবার জিনিসগুলো চিনে গেলে, একবার বুঝে গেলে, একটু সচেতন থাকলে সমগ্র জীবনের জন্য জিনিসগুলো কিন্তু পারফেক্ট হয়ে গেল। এবার আসি ব্যঞ্জন বর্ণে ব্যঞ্জন বর্ণে অদৃশ্য অয়ের পর যদি রিকার থাকে তাহলেও কিন্তু সেটা উ এর মতো উচ্চারিত হবে। প্রথম সূত্রটা ছিল কি, জফলা থাকলে অয়ের পর স্বাধীন বা পরাধীন, অয়ের পর জফলা থাকলে উ এর মতো উচ্চারিত হবে। দ্বিতীয়টা ছিল কি, স্বাধীন বা পরাধীন অয়ের পর যদি ক্ষীয় থাকে তাহলে সেটা উ এর মতো উচ্চারিত হবে। তৃতীয়টা কি আসলাম, ব্যঞ্জন বর্ণে লুকায়িত অয়ের পর যদি রিকার আছে, এরকম কিছু শব্দ আছে। যেমন আমরা বলি না বক্তৃতা, এটা ভুল, বলতে হবে বো না বললে বোকা শাস্তা হবে। বো বলতে হবে। বক্তৃ, এই যে এখানে রিকারটা আছে, তাই বলতে হবে বক্তৃতা। বক্তৃতা নয়, বক্তৃতা। যেমন বলা হয়, আমরা বলি কর্তৃকারক, না, ভুল, বলতে হবে কর্তৃকারক। কোর বলে তয় রফলাটা আমরা কিন্তু উচ্চারণটা স্পষ্ট করে করতে হবে। যেমন সেটা যেন এরকম না হয়ে যায় ফার্মেলের মতো, কর্তৃকারক এরকম যেন না হয়। কর্তৃকারক। আমি প্রথম বা দ্বিতীয় ক্লাসে মুখের কিছু ব্যায়াম দিয়েছিলাম, জিহবার, তালুর এবং মোটরসাইকেল চালানোর শব্দ নিশ্চয়ই মনে আছে সকলের। তো ওই প্র্যাকটিসগুলো যদি ঠিকমতো না করা হয়, ওই প্র্যাকটিসগুলো না করলে কিন্তু এখন এই অক্ষরগুলো উচ্চারণ করতে কিন্তু কঠিন হবে, জটিল হবে, মাঝখানে ফার্মেলের মতো হয়ে যাবে, সঠিকভাবে উচ্চারণ করতে কষ্ট হবে, পারা যাবে না। এজন্য যারা সরাসরি আমার চতুর্থ ক্লাসে আজকে অ্যাটেন্ড করছেন তাদের সকলকে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় ওগুলো প্র্যাকটিস করে এসে তারপর এই চতুর্থ ক্লাসে জয়েন করাটা আমি মনে করি সমীচীন হবে। এরকম কিছু শব্দ আছে, যেমন আমরা বলি মসৃণ, নো হবে মসৃণ। বলি বক্তৃতা, বলি যকৃত, হবে যকৃত। কর্তৃকারক বলি, হবে কর্তৃকারক। বলি আমরা এই ধরনের কিছু শব্দ আছে যেগুলো রিকার। সোজা কথা হচ্ছে ব্যঞ্জন বর্ণে অদৃশ্য অ যদি থাকে, যেমন এখানে যতগুলো শব্দ আমি উচ্চারণ করেছি, ক বলতে গিয়ে ক অ একটা অদৃশ্য অ আছে, মসৃণ বলতে গিয়ে ম অ আছে, জর মধ্যে একটা অদৃশ্য অ আছে। অর্থাৎ অদৃশ্য অ এর পর যদি রিকার থাকে তাহলে সেটা উ এর মতো উচ্চারিত হবে। চলে গেল আমাদের লাস্ট সূত্রটি, শেষ আরেকটি সূত্র, লাস্ট বলবো না কারণ এখানে আরও 2-3টা সূত্র নিয়ে আমি কথা বলবো। যখন স্বাধীন, আমরা বলেছিলাম
স্বাধীন অ থাকলেই যে পরবর্তী অক্ষরের সঙ্গে আমরা মিলিয়ে এটাকে উ উচ্চারণ করব, বিষয়টা তা নয়। কিছু একটা নতুন একটি ব্যতিক্রম আছে এটার মধ্যে। যখন এটি না বোধক শব্দে, না বোধক অর্থে একটি শব্দ যখন ব্যবহৃত হবে, তখন কিন্তু অটা অয়ের মতোই থাকবে, অটা ও এর মতো হবে না। আমরা এতক্ষণ শিখলাম যে কিভাবে কেন অ ও এর মতো হয়। এবার আমরা জানতে পারছি যে যদি একটা শব্দের অর্থ না বোধক অর্থে হয় তাহলে অটা ও এর মতোই থাকবে। যেমন সহজ, যখন আমরা বলবো অনিয়ম, মানে এখানে নিয়ম নয়, না বোধক একটি শব্দ, অনিয়ম। অনিয়ম শব্দটি উচ্চারণ করতে গিয়ে ঠিক আমরা যা দেখতে পাচ্ছি, যেভাবে লিখছি সেভাবে উচ্চারণ করছি, এখানে কিন্তু কোনো ব্যতিক্রম নাই। নাম্বার 1। নাম্বার 2, আরেকটি শব্দে যাই, যেমন অবিচার। অবিচার শব্দটি বলতে যে এখানেও কিন্তু আমরা দেখছি বিচারের অভাব, মানে নেগেটিভ একটি নাবোধক শব্দ, তাহলে এখানেও কিন্তু অটা ও এর মতোই উচ্চারিত হবে। কিন্তু কিছু শব্দের শেষে যে অক্ষরটি থাকবে সেখানে একটি মনে মনে হসন্ত যোগ করে একটা ধাক্কা দিয়ে শেষ করতে হবে, শব্দের চমৎকারিত্ব এবং শব্দের পারফেক্ট উচ্চারণের স্বার্থে। যেমন আমরা বলতেছি অবিচার। অবিচার বললে কিন্তু মানে বিচারের যে অভাব, ওই অভিব্যক্তিটা, ওই এই শব্দের যে গুরুত্ববহতাটা, এটা কিন্তু সম্পূর্ণ মনে অনুরণিত হয় না। যে কারণে আমরা অবিচার যখন উচ্চারণ করি, অটা ও এর মতোই থাকে ঠিক কথা, কিন্তু শেষের যে অক্ষরটি র, সেখানে একটা হসন্ত মনে মনে যোগ করি, একটা ছোট্ট করে ধাক্কা দিই। অবিচার, 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 রটার মধ্যে একটা ধাক্কা দিয়ে ছেড়ে দিই। অবিচার, অবিচার, অবিচার। আশা করি বোঝা গেছে। একইভাবে যেমন আমরা অসীম শব্দটা বলি, অসীম, ময়ের মধ্যে একটা ছোট্ট ধাক্কা। আমরা বলি অনিবার, 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 অ কিন্তু এর মতো আছে, অনিবারেও আছে, অসীমও আছে, আবার অনিয়ম শব্দটির মধ্যে অ এর মতো থাকছে, কারণ এগুলি সব নাবোধক শব্দ। ছোট্ট একটা ব্যতিক্রম আছে, যখন আমরা অনিন্দ শব্দটা বলি সেখানে কিন্তু অ এর মতো থাকছে ঠিক কথা, কিন্তু যখন দ শেষেরটা উচ্চারণ করছি, দ এর মধ্যে একটা ওকার আমরা ব্যবহার করছি। এই কিছু কিছু ব্যতিক্রম আছে, এগুলি আসলে আমাদেরকে মেমোরাইজ করতে হবে, মনে রাখতে হবে। অনিন্দ, অনিন্দ নয়, অনিন্দ নয় বা অনিন্দ নয়, ও এর মতো হবে না, ও এর মতো হবে অনিন্দ, অনিন্দ। হ্যাঁ, তবে বাকি শব্দগুলো আমরা পেয়ে গেলাম। অনিয়ম, অনিয়মের মতো থাকবে অনিয়ম। অবিচার বলতে গিয়ে রয়ের মধ্যে একটা ছোট ধাক্কা, অবিচার। হ্যাঁ, তারপর যে অসীম শব্দটা বলতে গিয়ে অসীম, তারপর অনিবার শব্দটি গিয়ে অনিবার। আচ্ছা, এখন অসীম শব্দটার মধ্যে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। অসীম শব্দটা বলতে গিয়ে আমরা দন্ত স লিখছি, কিন্তু উচ্চারণ করার সময় এটার শব্দের গুরুত্ববহতা, মানে অসীম, যে যার কোনো সীমা নাই, হ্যাঁ, সীমা পরিসীমা নাই, ওইটার গুরুত্ববহতাটা তৈরি করার জন্য আমরা কিন্তু উচ্চারণের সময় দন্তস্বকে আমরা তালব্য স হিসেবে উচ্চারণ করছি, তাহলে এটা হবে অসীম, অসীম, এবং ময়ের মধ্যে একটা ছোট্ট ধাক্কা আছে, অসীম। হ্যাঁ, তো মোটামুটি আমরা জেনে গেলাম যে কেন নাবোধক শব্দে আমরা নাবোধক শব্দগুলিতে আমরা অকে অ এর মতো উচ্চারণ করব, এবং কোথায় কোথায় একটু হসন্তের ধাক্কাটা একটু ছোট করে আছে। আর আরেকটা জিনিস আমাদেরকে একটু জানতে হবে, যখন কোনো শব্দের ভিতরে শহীদ অর্থে, আমি কিন্তু শহীদ বলিনি, বলেছি শহীদ, মানে শহীদ হচ্ছে যে কোনো একটা ভালো কাজে মৃত্যুবরণ করা, ওটাকে শহীদ বলা হয়। যেমন ৭১-এ যারা যুদ্ধ করেছেন আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধারা, ওনারা যারা মারা গিয়েছেন আমরা বলি শহীদ হয়েছেন। হ্যাঁ, তো এরকম শহীদের কথা আমি বললাম, বলছি শহীদ। শহীদ অর্থে যখন দন্তস্ব ব্যবহৃত হয় তখন কিন্তু উচ্চারণে কিন্তু
আমাদের একটু খেয়াল রাখতে হবে বিষয়টা, সেটা কিন্তু দন্তস্বরটা তালবস্যর মতো হয়ে যাবে, হ্যাঁ, সেটা কিন্তু ওকার হবে না, স এর মতোই থাকবে, কিন্তু দন্তস্বরটা তালবস্য হয়ে যাবে। যেমন যখন আমরা বলতেছি সবিনয় শব্দটি, বিনয়ের সহিত মানে বিনয়ের সাথে, অথবা যখন আমরা বলতেছি সহৃদয় মানে হৃদয়ের সাথে যিনি বসবাস করছেন বা হৃদয়ের সাথে যার সংযোগ রয়েছে, যার আচরণ, কথাবার্তা, চিন্তা চেতনার। আবার যখন বলছি সস্ত্রীক, তখন কিন্তু মানে আমাদের অর্থাৎ সহিত অর্থে যে শব্দগুলো আছে আমরা সেগুলিকে উচ্চারণ করব তালবস্য দিয়ে। যেমন সঠিক, কয়ের মধ্যে আবার একটা ছোট্ট ধাক্কা আছে। বলছি সসীম, ময়ের মধ্যে একটা ধাক্কা আছে এবং দুটোই তালবস্য। তারপর যখন বলছি সবিনয়, হ্যাঁ, তারপর যখন বলছি সহৃদয়, তারপর যখন বলছি সস্ত্রীক, এই বানানগুলো আমি এডিট করে আমি লিখে দিব যে কীভাবে এই জিনিসগুলো উচ্চারণ করতে হবে। আশা করি খুব সহজে বোঝা গেছে এবং মনে থাকবে। তো আমাদের আজকে যে উচ্চারণের বিষয়গুলো নিয়ে মানে বিশেষ করে বিশেষ কিছু শব্দে ওকারের যে প্রচলন এবং কোথায় উকারটা উচ্চারিত হবে না, আশা করি যে খুব সহজে আমি ব্যাখ্যা করতে পেরেছি। 4-5টা ছোট ছোট সূত্র জাস্ট কয়েকবার একটু খুব মনোযোগ দিয়ে আমার মনে হয় শুনলে এবং কয়েকটা দিন একটু প্র্যাকটিস করলে আমার মনে হয় যে এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো আশা করি যে সহজে এই কয়েকটি শব্দকে আমি ব্যাখ্যা করতে পেরেছি, এবং যদি কোনো রকম বুঝতে কোনো সমস্যা থেকে থাকে বা আরও কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কিন্তু এটা প্রশ্ন করলে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর আমার যে ইউটিউব চ্যানেলটিতে আমি এই ভিডিওটি আপলোড করছি, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ছোট্ট করে ক্লিক করে রাখবেন। তাতে কি হবে, তাতে ওই আমার চ্যানেলে যে জিনিসগুলো আমি আপলোড করছি সহজে আপনার কাছে পৌঁছে যাবে। এবং নোটিফিকেশন একটা বেল আইকন আছে, বেলের মতো দেখতে একটা বেল আইকন আছে, এখানে একটা টোকা দিয়ে রাখবেন ছোট্ট করে ঘন্টিতে। তাহলে কি হবে, আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মেইলে বা আপনার নোটিফিকেশন বারে কিন্তু আপনি সহজেই জেনে যাবেন যে কখন আমি ভিডিও আপলোড দিচ্ছি। আপনি যদি আমার এই শিক্ষাক্রমের সঙ্গে থেকে থাকেন এবং আপনাকে যদি পরবর্তী ক্লাসগুলোতেও আপনার নিয়মিত আপডেট পেতে হয়, আমার মনে হয় যে এ দুটো ছোট্ট অ্যাক্টিভিটি আপনার জন্যই প্রয়োজন। তো আমি আশা করি যে আমার আজকে ক্লাস খুব দীর্ঘায়িত আমি করলাম না। আমি পরবর্তী ক্লাসে আবার আরও কিছু নতুন বিষয় নিয়ে আলোচনা করব, এবং সেই আলোচনার ভেতর দিয়ে দেখতে দেখতে 4টি ক্লাস হয়ে গেল। আমি কথা দিয়েছিলাম যে 12 থেকে 13টি ক্লাস করাবো, এবং এই 12 থেকে 13টি ক্লাসে প্রতি সপ্তাহে মাত্র 20 মিনিট 3 থেকে 4 মাস একটু কষ্ট করে প্র্যাকটিস করলে আপনার ভিতরে আপনি নিজের একটা আত্মোন্নয়ন টের পাবেন। আপনার উচ্চারণ, কথা বলার ভঙ্গিমা এবং আপনার চমৎকার প্রেজেন্টেশনের জায়গাটা কিন্তু অনেক বেশি ধারালো হয়ে যাবে এবং অনেক বেশি আকর্ষণীয় হয়ে যাবে। সেটা আপনি সংবাদ পাঠ করেন, আবৃত্তি করেন বা না করেন, হ্যাঁ, আপনার প্রাত্যহিক জীবনে, আপনার ব্যবসায়িক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার পারিবারিক জীবনে, সেটা কিন্তু আপনাকে একজন চমৎকার সুন্দর মানুষ হতে এবং আকর্ষণীয় মানুষ হতে, সকলের কাছে আরও বেশি আবেদনময়ী হতে, আরও বেশি গ্রহণযোগ্য হতে আপনাকে সহযোগিতা করবে। তা আমি মনে করি যে আসলে অনেকে ভাবেন যে সংবাদ পাঠ যারা করবেন বা যারা আবৃত্তি করবেন বা নাটকে অভিনয় করবেন বা এই ধরনের কাজে যারা সম্পৃক্ত থাকবেন, শুধু তাদের জন্যই এই উচ্চারণের কর্মশালা বা আবৃত্তির কর্মশালাটা জরুরি। আমি বলি যে না, এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। একজন শিক্ষক উনি ক্লাসে যখন ক্লাস নিচ্ছেন তার কাছ থেকে কী শিখবে যদি ভুল তিনি উচ্চারণ করেন? একজন সংসদ সদস্য তিনি যদি কথা বলার সময় মানে অনেক বেশি কানে লাগে, চ, ছ, ব, ভ, স্বল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনিগুলোর উচ্চারণ না জানেন,
কথা বলবার সময় যদি সেখানে অনেক ভুলভাল থাকে, তখন সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ তাকে দেখছে, মানুষ কি ভাববে, এবং তাদের মাধ্যমে আসলে আমাদের জাতীয় যে ইমেজ, সেটাও কিন্তু মানুষের কাছে আমরা তুলে ধরছি তাদের ভেতর দিয়ে, তাদের বক্তব্যের ভেতর দিয়ে। আমি মনে করি যে একজন সংবাদ পাঠক, একজন আবৃত্তি শিল্পী বা নাট্যকর্মীর চেয়ে আরও বেশি প্রয়োজন একজন সংসদ সদস্যকে নির্ভুলভাবে উচ্চারণে কথা বলা। হ্যাঁ, একজন শিক্ষকের আরও বেশি প্রয়োজন, কারণ তার শিক্ষার্থীরা তাকে ফলো করছে, তার কাছ থেকে শিখছে। শৈশব থেকে যদি একজন মানে যারা শিক্ষা লাভ করছে তারা যদি তার শিক্ষকের কাছ থেকে সুন্দর উচ্চারণে কথা নিয়মিত শোনে, এবং কিভাবে তিনি উচ্চারণ করছেন প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, সেগুলো কিন্তু শ্রুতির ভেতরেও মানুষের মাঝে অনেক সময় এটা ন্যাচারালি ডেভেলপ করে। তো আমি দেখেছি যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে গ্রামার জানলেই বা অঙ্ক জানলেই, বিজ্ঞান জানলেই বা পড়াবার মতো একটা ক্যাপাবিলিটি থাকলেই শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আমি মনে করি যে প্রতিটি স্কুলে, প্রতিটি কলেজে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক, একজন অধ্যাপক এবং একজন আমি বলবো যে প্রশিক্ষককে নিয়োগ দেবার পূর্বে, এবং যে কোনো পাবলিক ফিগারকে নিয়োগ দেবার পূর্বে তার উচ্চারণ কেমন, তার কথা বলার ভঙ্গিমা কেমন, তিনি কত দ্রুত মানুষকে কমিউনিকেট করতে পারেন এবং কতটা নির্ভুলভাবে তিনি এই চেষ্টাটায় রত থাকেন, আমার মনে হয় এগুলো দেখা সময় আমাদের এসেছে। স্বাধীনতার 40, 45, 50 বছর হয়ে গেছে। তো আমাদের জাতিসত্তার মনস্তত্ত্ব উন্নয়নের জন্য, আমাদের জাতির কথা বলার সৌন্দর্য বৃদ্ধি করা এবং সেই উপস্থাপনায় একটা চমৎকারিত্ব আনবার জন্য, পরস্পরের সাথে কথা বলবার মাধুর্যকে আরও আমি বলবো যে আরও সৌন্দর্যমণ্ডিত করবার জন্য আমাদের কিন্তু সুন্দর উচ্চারণে ভালো বাচিক একজন শিল্পীর মতো কথা বলতে পারাটা, এটা আমাদের একটা বড় যোগ্যতা হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, তো আমরা সামান্য একটু কষ্টের জন্য, সামান্য একটু মনোযোগের অভাবে, সামান্য একটু সময় আমরা দিলে যদি আমরা আমাদের পার্সোনালিটি, আমাদের একটা গুণাগুণকে আমরা এতটা সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে পারি, একটা উচ্চতায় নিয়ে যেতে পারি, আমরা কেন পিছিয়ে থাকবো? হ্যাঁ, সেটা তো একদম বোকামো। সেটা আমি বলবো যে আমাদের আসলে নিজেদেরকে পিছিয়ে রাখা, সেটা অনেকে না জানার কারণে করে বা অনেকের অলসতার কারণে করে। আমি বলি সামান্য একটু সময় দিলে সেটা কিন্তু যদি দেখা যায় যে আপামর জনসাধারণ পর্যন্ত 70-80 ভাগ মানুষ সুন্দর উচ্চারণে সুন্দরভাবে কথা বলতে পারছে, উচ্চারণগুলো বিশুদ্ধ হচ্ছে, তাহলে এটা কিন্তু আমাদের একটা জাতীয় কৃতিত্ব। হ্যাঁ, তা আমি বলবো যে সুন্দর উচ্চারণে কথা বলা, সুন্দরভাবে কথা বলা, ঠিকভাবে স্ক্যানিং করে একটা বাক্যকে প্রেজেন্টেশন করা, এগুলো আসলে শুধুমাত্র শিল্পী বা ক্রিয়েটিভ মানুষদের জন্যই শুধু সীমাবদ্ধ থাকা উচিত নয়। আমি আশা করব, আমি প্রত্যাশা করব যে এই বিষয়গুলো যেন, এই চেষ্টাটা যেন সকলের ভেতর ছড়িয়ে পড়ে। আপনি একজন কর্মী যদি হন একটি অফিসে, আপনি সুন্দর করে কথা বললে ক্লায়েন্টরা মুগ্ধ হবে, দুটো প্রোডাক্ট বেশি সেল হবে, আপনার বস বা ম্যানেজমেন্ট খুশি থাকবে আপনার উপর, আপনাকে প্রয়োজনে কিছুটা স্যালারি বেশি দিতেও কিন্তু সে কার্পণ্য করবে না, কারণ আপনার বক্তব্যের সৌন্দর্য আছে, আপনার উচ্চারণের সৌন্দর্য আছে। আবার একজন বস যদি খুব সুন্দর করে কথা বলতে পারেন, কর্মীরা তার প্রতি আরও মনোযোগী হবে, তার নেতৃত্বে এগিয়ে যাওয়ার জন্য আরও আকৃষ্ট হবে এবং তার কাছ থেকেও তার শেখার কিছু থাকবে। আর অন্যান্য বিষয় তো আলোচনা করলামই। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমি ছোট্ট একটা অনুরোধ করি, আসলে জ্ঞানের আলোটা হচ্ছে এরকম যে আমি আমার অন্তর থেকে আপনার অন্তরে প্রবাহিত করলাম একটা আলো, যে আলোটা হয়তো আপনার ভিতরে ছিল না, আপনি হয়তো সামান্য অন্ধকারে ছিলেন। ওই অন্ধকারটা একটা মোম থেকে আরেকটা মোমের শিখায় এই আলোটা জ্বালিয়ে দিলাম। তা আমার মনে হয় যে আপনার এটুকু উদার হলে এটা সকলের জন্য কল্যাণ। কেন এই ছোট্ট লিঙ্কটা, ইউটিউব লিঙ্কটা বা এই ফেসবুক পোস্টটা একটু শেয়ার তো করতে পারেন। হ্যাঁ, তাতে আপনার দুজন বন্ধু আরও সুন্দর করে কথা বলা শিখবে, আপনার পরিচিত মহলের আরও 5 জন
এটা সম্পর্কে একটু আগ্রহী হবে। এতে আপনার তো কোনো ক্ষতি নাই। এতে আমাদের পরিবেশের চারপাশের মানুষ যদি সুন্দর করে কথা বলে, সুন্দর উচ্চারণে কথা বলে, তাহলে সেটা তো পরোক্ষভাবে এটা আমাদের সমাজেরই উন্নয়ন, সেটা আমাদেরই সার্বিক উন্নয়ন। হ্যাঁ, তো আমি মনে করি যে শুধু আপনি নিখুঁত হবেন, কিন্তু আপনার দুজন বন্ধু নিখুঁত হতে পারবে না, বা সে এটা সম্পর্কে জানবে না, এরকম চিন্তা থাকা উচিত নয়। পোস্টগুলো, ভিডিওগুলো, এগুলো থেকে যেহেতু আপনি কিছু না কিছু শিখতে পারছেন, অন্যদেরকেও একটু শেখার সুযোগ করে দেবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। হ্যাঁ, এতে ক্ষতি নাই, বরং আপনার উদার মানসিকতার, আপনার বড় মনের পরিচয়টা পাবে অন্যরা, যে আপনি তারাও এটা একটু জানুক, শিখুক, তারাও একটু এগিয়ে যাক, সেটা আপনি মনে মনে চাচ্ছেন। তো একটা কথা মনে রাখবেন, এটা এখন ক্লাসের বাইরের আরেকটা কথা বলছি। আমি গভীরভাবে বিশ্বাস করি যে পৃথিবীতে তো কেউ আসলে চিরদিনের জন্য থাকতে আসে না, যদিও মানুষ এটা ভুলে যায়, মুখে বলে, অন্তরে সম্পূর্ণভাবে গভীরভাবে উপলব্ধি করে না। আমি মনে করি আমাদের অনেক কিছুই জীবনে আনলিমিটেড আসতে পারে, সেটা সুখ আসতে পারে, প্রেম আসতে পারে, ভালোবাসা আসতে পারে, খ্যাতি আসতে পারে, ক্ষমতা আসতে পারে, কিন্তু আমাদের একটা জিনিস খুব লিমিটেড, সেটা হচ্ছে পরমায়ু, যেটা আমরা ভুলে যাই। অথচ মৃত্যু আমাদের সামনে এসে দাঁড়ালে আমরা কিন্তু আমাদের সমস্ত সম্পদ যদি তাকে দিয়ে বলি যে আমাকে আর 5টা দিন বাঁচতে দাও, আমার 2টো কাজ বাকি আছে, হবে না, সম্ভব না, সম্ভব না। যদি সম্ভব না হয়, তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমরা এই জগতে যে অল্প সময়ের জন্য এসেছি, সেই অল্প সময়টাকে আমাদের আত্ম উন্নয়নে যেমন কাজে লাগাবো, আমাদের চারপাশের মানুষ যারা আছেন তাদের জন্য যদি আমাদের কল্যাণময় সামান্যতম ভূমিকা আমাদের মনের ভেতরে একটু কাজ করে, আমি মনে করি যে এটাও একটা ইবাদত। হ্যাঁ, তাদের উন্নয়নে, সেটা ব্যক্তিত্ব উন্নয়নে হোক, অর্থনৈতিক উন্নয়নে হোক, অবস্থানগত উন্নয়নে হোক, তাদের সামাজিক রাষ্ট্রীয় উন্নয়নে হোক, যদি আমরা একটু ভূমিকা রাখতে পারি, হ্যাঁ, নিজের মেধার স্বাক্ষর দিয়ে বা কোনো একটা জিনিস শেয়ার করে বা কোনো একটা জিনিস প্রচার করে, আমি মনে করি যে ক্ষতি কি, ক্ষতি নাই। হ্যাঁ, আর আমি গভীরভাবে বিশ্বাস করি, আমি জানি না এটা আমার কেন হয়, আরও বেশ অনেক আগে থেকেই হয়। আমি মনে করি যে আমি হচ্ছি স্বর্গ ও জগতের একান্ত এক গোপন সংযোগ। আমি আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একটা বড় হৃদয়। হ্যাঁ, এখানে আসলে অন্য কিছুর অবস্থান খুব কম। আমি অনেক কিছুকে আমি চোখ দ্বারা, আমি অন্যের কথা দ্বারা এবং অন্যের বক্তব্য দ্বারা কখনো আমি চেষ্টা করি যে বিচার না করতে। আমি যে কোনো বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলে, যে কোনো বিষয় নিয়ে অপপ্রচার তৈরি হলে, যে কোনো বিষয় নিয়ে সামনে একটা দ্বিধাদ্বন্দ্ব আসলে, আমি আমার চোখ দুটো বন্ধ করে আমার হৃদয়ের চোখটা মেলে আমি ঘটনাকে বিশ্লেষণ করার চেষ্টা করি এবং শেষ পর্যন্ত পজিটিভ থাকার চেষ্টা করি। তা আমিও সবাইকে অনুরোধ করব, এই পজিটিভিটি মানুষকে অনেক অনেক উপরে নিয়ে যায়। হ্যাঁ, আমাদের চারিপাশে এত নেগেটিভ মানুষ, তাদের ভিতরে সন্দেহ, অমূলক সন্দেহ, তাদের ভিতরে ভয়, তাদের ভিতরে দ্বিধা, তাদের ভিতরে তাদের ভিতরে বিনা কারণে তর্ক করার অভ্যাস, তাদের ভিতরে ইগো, আমিত্ব, ডেঞ্জারাস ব্যাপার, জেলাসি, এই সমস্ত নেগেটিভ ব্যাপারগুলো তাদেরকে পিছিয়ে দেয়। সফলতার পথে আপনি যাকে শত্রু ভাবছেন, সে কিন্তু আপনার শত্রু নয়। আপনার সবচেয়ে বড় শত্রু আপনার ভেতরে লুকিয়ে রয়। সেগুলি হচ্ছে দ্বিধা, অমূলক ভয়, সেগুলি হচ্ছে বিনা কারণে সন্দেহ, শুধু শুধু তর্ক বিতর্ক জড়িয়ে পড়া, জেলাসি, হিংসা, আমিত্ব। এগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে। অনেক উপরে যদি যেতে হয়, অনেক বড় যদি হতে হয়, বড় মাপের মানুষ যদি হতে হয়, সোনার মানুষ যদি হতে হয়, জগতে চমৎকার একটা মানুষ যদি হতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু এগুলো থেকে বেরোতে হবে, এসব নেগেটিভ ইমোশন থেকে। ঠিক আছে? অমূলক ভয় কাতর হওয়া যাবে না, বিনা কারণে সন্দেহ করা যাবে না। হ্যাঁ, অন্যের কথা শুনিয়ে নাচা যাবে না, অন্যের কথায় কান পড়া শুনে সেটাকে মূল্যায়ন করে একটা মানুষকে কোনো দিন জাজ করা যাবে না। নিজের ব্রেইন, নিজের হৃদয়, নিজের চোখ, নিজের শিক্ষা, নিজের যুক্তি,
এগুলোকে ব্যবহার করতে হবে। বিচক্ষণ হতে হবে বড় হতে হলে, উপায় নাই এছাড়া। বিচক্ষণ হতে হলে পড়াশোনা করতে হবে, উপায় নাই এছাড়া। বিচক্ষণ হতে হলে দর্শন, ইতিহাস, আপনাকে ইতিহাসবিদ হতে হবে না, কিন্তু ইতিহাস সম্পর্কে সামান্য যে ধারণা, জ্ঞান এবং প্রযুক্তির যে বিস্তার এবং নতুন নতুন যে বিষয়, সেগুলি সম্পর্কে একটু নিজেকে আপডেট রাখতে হবে, নইলে অচল হয়ে যেতে হবে। ঠিক আছে, এগুলো খুব জরুরি। আমি আমার যারা শিক্ষার্থী এবং আমার আলোটা যাদের ভিতর একটু ছড়িয়ে দিতে পারছি, চেষ্টা করছি, যাদের ভিতর আমার আলোর প্রদীপটা একটু যাচ্ছে, আমি আসলে চাই না যে একজন শুধু খ্যাতিমান সংবাদ পাঠক হবে, বা শুধুমাত্র একজন নামকরা আবৃত্তি শিল্পী হবে, বা একজন সংসদ সদস্য হিসেবে নিখুঁত উচ্চারণের মানুষ হবে, বা একজন ভালো ব্যবসায়িক নেতা বা ভালো কর্মী হবে, বা ভালো শিক্ষক হবে, ভালো উচ্চারণ করে সেই শিশুদেরকে এইটুকুই আমার আসলে চাওয়া নয়। আমার চাওয়াটা হচ্ছে যে মানুষটা যে জায়গাতেই সফল হোক না কেন, সে মানুষ হিসেবে খাঁটি মানুষ হবে, খাঁটি হৃদয়ের মানুষ হবে, চমৎকার একজন মানুষ হবে, এবং সে পজিটিভ একজন মানুষ হবে। সে যেন অনেক বড় হতে পারে, তার ভেতরের নেগেটিভ ইমোশনগুলো যেন তাকে পিছে ধরে না রাখে, হ্যাঁ, তাকে রাক্ষসের মতো খেয়ে না ফেলে। আমি এই জিনিসটা প্রার্থনা করি। হ্যাঁ, আমি যেহেতু ভিডিওতে একটা শ্রম দিচ্ছি, সময় দিচ্ছি, মেধা দিচ্ছি, আমার এই জন্য আমি কারো কাছে পারিশ্রমিক নিচ্ছি না, কিন্তু আমার সকলের কাছে অনুরোধ যে শুধু অবস্থান, খ্যাতি বা ক্ষমতা এগুলো জীবনের আসলে বড় উদ্দেশ্য হতে পারে না। জীবনের বড় উদ্দেশ্য হওয়া উচিত সকলের জন্য কিভাবে বৃহৎ কল্যাণ হয় সেটা। আপনি যখন পৃথিবীতে থাকবেন না, যেন আপনার কথা 10টা লোক শ্রদ্ধা ভরে, অত্যন্ত কৃতজ্ঞ চিত্রে, ভালোবাসা নিয়ে আপনাকে হৃদয়ের মাঝারে স্মরণ করে। হয়তো অনেকের ভালোবাসায় আসবে আপনার অমরত্ব, এবং আপনার জীবন হয়ে উঠবে এক আলোকবর্তিকার মতো চরম সত্য। আমি এটাই চাই যে আপনার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্যে যেন আপনি কামিয়াব হতে পারেন। আসলে সবার ভিতরেই একটা সুন্দর মানুষ, ভালো মানুষ, একটা চমৎকার মানুষ লুকিয়ে থাকে। ওই আলোটাকে একটু টোকা দিয়ে সেই আলোটাকে আসলে কিছু অন্ধকার যদি থেকেও থাকে, সেটার ভিতরে বিস্তৃত করার পথটা করে দিতে হয়। কেউ না কেউ এই টোকাটা দেয়, হৃদয়ে অনুরণনটা তোলে। তো আমার জন্য সবাই শুভকামনা রাখবে, সকলের জন্য আমার শুভকামনা রইল। সকলের কপালে ভক্তি চুম্বন। অনেক ভালো থাকবেন, অফুরন্ত ভালোবাসা। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ। Seeing eyes of mine, what do you feel beside? I don't know where we're gonna fly like you did sometimes. Seeing